এরপরটা সিনেমাটিক ভাবে দেখি। নারদ চলে গেছে। সকালবেলা সরোবর প্রান্তে যুধিষ্ঠির একা দাঁড়িয়ে আছে, খুবই চিন্তিত মুখে। মনের মধ্যে চলছে দ্বন্দ্ব। রাজধর্ম কাকে বলে, রাজস্ব যজ্ঞ করতে হবে, এই কনফিউশনে উনি একা একা হেঁটে বেড়াচ্ছেন। হংস এবং দিবককে কেউ হারাতে পারে না। হংস, দিবক এবং জরাসন্ধ মিলে একদম মানে যেটাকে বলে নাক মে দাম করে রেখেছে সবার। প্রচুর লোককে, প্রায় 86 জন রাজাকে বন্দি বানিয়ে রেখে দিয়েছে মগধে। যে ভীম ছাড়া নাকি ওকে কেউ হারাতে পারবে না, 86 জন রাজাকে বন্ধু বললে কে এটা বলে। আচ্ছা, লেটস টেল ইউ এ স্টোরি। জরাসন্ধ ফ্ল্যাশব্যাক। তিনি একজন সাধুর কাছে গেলেন, মুনির কাছে, চণ্ড কৌশিক। তিনি তখন একটা বললেন যে দেখো, একটা উপায় আছে, সেটা হলো এই নাও একটা আম। হ্যাঁ, এটা কিন্তু পুরো একদম সিরিয়াল মার্কা লেখা হয়েছে। হ্যাঁ, যে ও আম গাছের তলায় বসেছিল, গিয়ে পুরো কেঁদে কেটে যে সবই তো ভালো হয়েছে, আমার শুধু সন্তান নেই। উনি একটা চুপচাপ ঘ্যান করে ডম করে আম পড়লো, এই না, এরকমই হয়েছে। এটা পুরো লেখাই এরকম। কি বলবো বলুন। আম একটা, রানী দুটো, বহুত না ইনসাফি। তো এবার জরা ওদিক দিয়ে যাচ্ছিল, আর এই টুকরোকে কি করে এইভাবে নিয়ে, মানে দুটোকে নিয়ে এইভাবে জাস্ট এরকম টাচ করে করে যেটা হয় হলো, ওখান থেকে একটা বাচ্চা মানে বিরাট স্বরে, গর্জনের স্বরে কেঁদে ওঠে। তো সেই এবার কুলরাক্ষসী জরা, এবং এই যে এটাকে সিন্ধন করলেন বা সন্ধি করলেন, এই জন্য তার নাম জরাসন্ধ। যুধিষ্ঠির বলে, ওয়াও, নাইস স্টাফ। আমি হলাম ঋষিকেশ কৃষ্ণ, আর এই দুজন হলো পাণ্ডুপুত্র। আমরা তোমাকে যুদ্ধে হবা। দুজন মিলে যথারীতি ভীম আর জরাসন্ধ যুদ্ধ করছে, না ক্রুদ্ধ হুঙ্কার, এ ওকে একটু বেষ্টন করছে, ও ওকে ফেলে দিচ্ছে, ও ওকে ধবি প্রসাদ দিচ্ছে, এইসব হচ্ছে আর ভীম একেবারে বোঝা যায়, ওরে একদম মানে মোটিভেটেড হয়ে যায়। 100 বার হাওয়ায় ঘুরিয়ে ভূমিতে ফেলে গর্জন করতে লাগলো, এবং গর্জনগুলো 2 পা ধরে টেনে ভেঙে ফেলে দিল দুদিকে। জরাসন্ধের আর্তনাদ আর ভীমের চিৎকার, এই দুটো শুনে মোটামুটি মগধবাসী আর কি, মানে এটা কি হচ্ছে ভয়টয় পেয়ে গেল। বেশ কিছু স্ত্রীদের গর্ভপাত হয়ে গেল, এতটাই মারাত্মক ভাইব্রেশন তার। বিশেষ করে শ্রীকৃষ্ণকে বলল যে আপনি তো মানে আপনারা যা করলেন আমাদের জন্য, তো সারা জীবনে কি করতে হবে বলুন। বলছে দেখুন, দিস ওয়াজ এ পার্ট অফ ইলেকশন ক্যাম্পেইন। আমাদের রাজস্ব যোগ্য আছে, তো বেশ কিছু এমএলএর ভোট দরকার ছিল। আপনারা যেটা করবেন এখন, বিনা শর্তে সাপোর্ট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমি অরুণাভ খাসনবিশ আবার চলে এসেছি মহাভারতের গল্প নিয়ে। মহাভারতের গল্প মজা করে বলতে আমার সঙ্গে আছে প্রেমাশিস। আমরা যেটা করি সেটা হলো, আমরা মহাভারতটাকে যতটুকু আমরা বুঝি, যতটুকু আমাদের ভালো লাগে, সেই ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই একটা আলোচনার মাধ্যমে। আপনারা অলরেডি অনেক মানুষ এপিক দেখছেন, এবং আমরা সব প্রথম যখন শুরু করেছিলাম তখনই জানতাম যে এটা হয়তো খুব ধীরে 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 মানুষের মধ্যে পৌঁছচ্ছে। যে আপনাদের রেসপন্সগুলো যেটা পাচ্ছি, তাতে বুঝতে পারছি আস্তে আস্তে কিন্তু সোল কানেকশন এপিকের একটা নিজস্ব অডিয়েন্স তৈরি করতে পারছি আমরা। এটা একটা দারুণ ব্যাপার, দারুণ আনন্দের বিষয়। সো আজকে এপিসোডটা তো শুরু করবই। আমরা শেষ করেছিলাম আগের দিন, নারদ যুধিষ্ঠিরের কাছে এসছেন এবং রাজধর্ম বুঝিয়েছেন। এমন বুঝিয়েছেন যে তাকে বলেছেন যে সব কিছু রাজধর্মটা এই জিনিস করলে এই জিনিস হবে, একদম একটা পারফেক্ট প্রেসক্রিপশন দিয়ে বলেছেন। তারপরে যে রাজা হরিশ্চন্দ্র এবং রাজা পাণ্ডু, এই দুজনের সঙ্গে তার দেখা হয়েছিল সেই ব্রহ্মলোকে আর যমলোকে আর বরুণ লোকে, বোধহয়, সম্ভবত আমি ভুল না করলে দু জায়গায় দেখা হয়েছিল। এবং পাণ্ডু বলেছেন নাকি নারদকে যে আপনি তো যাচ্ছেন, আপনি তো যেখানে সেখানে যেতে পারেন, আমার ছেলের সঙ্গে দেখা করলে একটু বলবেন রাজস্ব যজ্ঞটা করতে। সে যুধিষ্ঠির হয়েছে, সে এত বড় একটা রাজা, সে রাজস্ব যজ্ঞ না করলে ঠিক ব্যাপারটা জমছে না, আমি খুব শান্তি পাবো, এটা বলবেন। তো নারদ এই সম্পূর্ণ কথাবার্তা বলার পর উনি নারদ বলেছেন
যে দেখুন আপনার বাবা কিন্তু চায় আপনি রাজস্ব যজ্ঞটা করুন, এবং সেই রাজস্ব যজ্ঞ যদি ঠিক হয় তাহলে তোমার বাবা কিন্তু ওই লোকে যমলোকে খুব খুশি হবে। এরপরটা একটু সিনেমাটিকভাবে দেখি। নারদ চলে গেছে, সকালবেলা সরোবর প্রান্তে যুধিষ্ঠির একা দাঁড়িয়ে আছে, আহা, খুবই চিন্তিত মুখে। মনের মধ্যে চলছে দ্বন্দ্ব, রাজধর্ম কাকে বলে, রাজস্ব যজ্ঞ করতে হবে, এই দুটো সম্পূর্ণ কিছু কিছু ক্ষেত্রে ওনার মনে হচ্ছে বিপরীত ধর্মী কথা। আরে উনি আমাকে বলছেন ধর্মের পথে চলতে, আবার উনি বলছেন আমাকে সব যুদ্ধবুদ্ধ করে রাজস্ব যজ্ঞ করতে। এই কনফিউশনে উনি একা একা হেঁটে বেড়াচ্ছেন। তিনি ধর্ম অনুসারে যা যা বলে গেছেন সেই সমস্ত দিকগুলোকে ঠিক করার চেষ্টা করছেন যাতে সব কিছু ঠিক করে চলে, এবং বারবার বলছেন ক্রোধ এবং ধর্ম ত্যাগ করে না, সবই আসলে সাধুই ধর্মই সাধু, এইসব বলে বেড়াচ্ছে। লোকজনের তো কি চাপ খেয়ে গেল নাকি, মানে অবভিয়াসলি যুধিষ্ঠির যদি হঠাৎ সবাইকে গিয়ে বলে ধর্মই সাধু, সাধুই ধর্ম বলে চলে গেল, পাগলই তো ভাববে, রাজা পাগল হয়ে গেছে বোধহয়। এরকম একটা অবস্থায় যুধিষ্ঠির খুবই মানে, আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তার রাজত্বকালে কিন্তু যেই ব্যাপারটা ও নারদের থেকে ইন্টারনালাইজ করে যে রাজত্বটা শুরু করলো, তাতে কিন্তু যজ্ঞকার্য, গোরক্ষা, কৃষি, বাণিজ্য এই সব কিছুর উন্নতি হলো। তার মানে দেখা গেল ওই যে অ্যাডভাইসগুলো ছিল সেগুলো একেবারে মানে প্র্যাকটিক্যাল এবং কাজে লাগে। তেজারতি এইসব প্রচণ্ড, আর কোনো মিথ্যাচার কিন্তু পুরো যজ্ঞে শোনা যাচ্ছে না, এবং তার পুরো রাজ্যে নাকি মিথ্যাচার শোনা যাচ্ছে না এক ফোঁটাও। সব তো ঠিকই চলছে, কিন্তু যুধিষ্ঠিরের মধ্যে ওই দোনামোনাটা চলছে রাজস্ব যজ্ঞ নিয়ে। ও কিন্তু ভেবেই যাচ্ছে যে রাজস্ব যজ্ঞটা কি করা যাবে, মা ভ্রাতা সবাইকে আর মন্ত্রী টন্ত্রী ওর যা এবং দৈপায়নকে অ্যাডভাইজার, এরা তো সব অ্যাডভাইজার, তাদেরকে ডেকেছে, অ্যাডভাইজারদের ডেকে একটা মিটিং করেছে। বলছে শোনো, অনেক দিন ধরে আমার মনে একটা অসুবিধা চলছে, রাজস্ব যজ্ঞটা কি করা উচিত হবে কি উচিত হবে না বলো তো। সবাই মিলে ওকে বলে যে দেখুন আপনি সম্রাট হওয়ার একটা যোগ্য মানুষ, আপনি এরকম একটা রাজত্ব চালাচ্ছেন অলরেডি, তো আপনার চেয়ে যোগ্য মানুষ তো এই মুহূর্তে কেউ নেই। তো এই সময় যদি আপনি রাজস্ব যজ্ঞ না করেন তো কে করবে? আর আপনার কিন্তু করা উচিত, আপনি বিশ্বগুরু হতে পারেন, একদম আপনি বিশ্বগুরু নিশ্চয়ই হতে পারেন। আর সেই সময় বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে, কিন্তু যুধিষ্ঠির এই তাহলেতে আটকে যায়। তাহলেতে আটকে গিয়ে যুধিষ্ঠির বলে না, আই নিড দ্য মেন অ্যাডভাইস। তিনি একটা দ্রুতগামী রথকে ডাকেন, ডেকে বলেন চলে যাও দ্বারকা, কৃষ্ণকে নিয়ে এসো, কৃষ্ণকে বলো এইরকম আমার একটা ডাইলেমা আছে। কৃষ্ণর কাছে দ্রুতগামী রথ গিয়ে পৌঁছয়, এবং সেই রথে কৃষ্ণ শোনার সঙ্গে সঙ্গে বোঝে যে এই সময়টা তো আমার অ্যাডভাইস দরকারি, এবং কেন দরকার তা আমরা একটু পরেই জানতে পারবো। তো শ্রীকৃষ্ণ এসে পৌঁছন, এবার তুমি শ্রীকৃষ্ণ এসে পৌঁছানোর পর টেক ওভার করো। তো শ্রীকৃষ্ণ এসে পৌঁছানোর পরে প্রথমত যুধিষ্ঠির বলে দেখো আমি অনেক শুনলাম, রাজস্বযজ্ঞ আমার করার ইচ্ছেও আছে, কিন্তু আমি মনস্থির করতে পারছি না, তোমার থেকে আমি অ্যাডভাইস চাই। এবং কি হয় যে রাজা হলে পরে কিছু লোক খুশি করার জন্য সব ভালো ভালো কথা বলে, আর কিছু লোক আমার বন্ধুস্থানীয়, তারা আমার কোনো দোষই দেখতে পায় না। আমি এইসবের বাইরে আমার মনে হয় তুমি একমাত্র অ্যাডভাইসটা ঠিকঠাক করতে পারবে। তো তুমি আমাকে বলো তো কী ব্যাপার, আমার কি রাজস্বযজ্ঞ করা উচিত কি উচিত নয়, এবং করলে কিভাবে ব্যাপারটা এগোয়। তো কৃষ্ণ বলে যে দেখো রাজস্বযজ্ঞ করবার সমস্ত গুণাবলী তোমার মধ্যে রয়েছে, এবং তুমি সম্রাট হতে যোগ্য মানুষ, কিন্তু একটা কিন্তু আছে ব্যাপারটার মধ্যে। কি কিন্তু? বলছে যে মূলত তো আমাদের ক্ষত্রিয় বংশ সব একই জায়গা থেকে এসছে, ওই পরশুরামের সময় থেকে ইক্ষ্বাকু বংশ, সূর্য বংশ, এই সমস্ত আইলা এবং ইক্ষ্বাকুর বংশধরেরা সবাই যজাতির বংশধর, এই নিয়ে আমাদের সবাই ঠিকঠাকই ছিলাম। কিন্তু মগধের রাজা চতুরায়ু বা জরাসন্ধ বলে একজন আছেন, সে তোমার পথে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে, এবং সে ভালো লোক নয় খুব একটা। রাজা খুবই বীর রাজা, কিন্তু সে ওটা ভালো লোক নয়, কারণ তাকে প্রথমত তো হারানো খুব মুশকিল হয়ে যাচ্ছে সবার পক্ষে, কারণ তার কাছে দুজন খুব বড় বড় যোদ্ধা আছে, হংস এবং দিবক। একদম এই হংস এবং দিবককে কেউ হারাতে পারে না। হংস, দিবক এবং জরাসন্ধ মিলে
একদম মানে যেটাকে বলে নাক মে দাম করে রেখেছে সবার, প্রচুর লোককে, প্রায় 86 জন রাজাকে সে বন্দি বানিয়ে রেখে দিয়েছে মগধে। আর বাকিদের সাথে বিভিন্ন রকমভাবে মৈত্রী করে তার একটা বড় টিম হয়েছে আর কি। তার মধ্যে তোমার শিশুপাল এসে জয়েন করেছে, শিশুপাল হচ্ছে সেনাপতি। তারপর তোমার বাবার এক বন্ধু ছিল মেঘবাহন, সে এমনিতে তোমাদের পক্ষেই, কিন্তু এখন জরাসন্ধের কাছে হেরে গিয়ে তার সাথে মৈত্রী করে বসে আছে। একদম দক্ষিণ পশ্চিমের দিকে পুরুজিৎ তারা আছে, ছেদিরা আছে, ভাগদত্ত আছে, হ্যাঁ, এবং তার সাথে সাথে বঙ্গ, পুন্ড্র এবং কিরাত এরাও এর সাথে যুক্ত হয়ে আছে। একদম, তার মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে বঙ্গ এবং পুন্ড্র মানে বাংলা আর কি, এটার আইডেন্টিফিকেশন হচ্ছে কিন্তু সুন্দরভাবে, এবং মগধের পাশেই যেহেতু। এবং এখানে আরেকজনের কথা বলছে, আরেকজন আছে যে আমার নাম ধরে চালাচ্ছে, মানে কৃষ্ণ বলছে আমার নাম বলে সে অমনি করে চালাচ্ছে। তো আমরা জানি যে পৌন্ড্র বাসুদেব বলে একজন ছিল, হ্যাঁ 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 ঠিক, এটা হচ্ছে পৌন্ড্র বাসুদেব, পৌন্ড্রের বাসুদেব সে, তো আমার নাম ধরেও চালাচ্ছে। এরা সবাই এর সাথে রয়েছে। তো এদের সাথে মিলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা যাদব বংশীয়, যদুবংশীয়রা মগধের ওদিকেই ছিলাম, মথুরাতে ছিলাম বেসিক্যালি। আচ্ছা, এর মগধে শুধু নেই, এ মথুরা জিতে নিয়েছে, মধ্যপ্রদেশ যেটাকে তখন বলা হতো মধ্যদেশ। তো বলছে আমরা মধ্যদেশে ছিলাম এবং আমাদের কাছে যথেষ্ট শক্তিও ছিল হারানোর জন্যে একে। আর কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে জরাসন্ধ যে তার 2 মেয়ে অস্থি এবং প্রাপ্তি, এদের বিয়ে হয়েছিল কংসের সাথে, যে কংস আমার মামা। এবার তুমি জানো যে কংসর খুব একটা ভালো লোক ছিলেন না, এবং কংসকে আমি মেরে ফেলেছি। তারপরেই অস্থি আর প্রাপ্তি তার বাবার কাছে যায় এবং গিয়ে বলে আমাদের এগেনস্টে লড়াই করার জন্য, বা জরাসন্ধ লড়তে আসে, কিন্তু তার যে এরকম একটা বড় একটা ফোর্স, তার বিরুদ্ধে আমরা কেউ যদুবংশীয়রা লড়াই করতে রাজি হইনি। সেজন্য আমরা পালিয়ে চলে গেছি দ্বারকায়, দ্বারাবতীতে গিয়ে আমরা ওখানে আছি। ওখানে ফোর্ট বানানো, মানে প্রায় ফোর্টিফিকেশন হয়েছে, ওখানে আমরা থাকি। তো জরাসন্ধ এরকম একটা যায় শক্তিশালী হয়ে মগধ এবং মথুরা এই পুরো এলাকাটা সে হচ্ছে জিতে নিয়েছে। তবে মন্দের ভালো একটা কি, যে হংস আর দিবকের মধ্যে আর হয়েছে যে হংস একটা লড়াই লড়ছিল বহুদিন ধরে, খবর এলো 18 দিন ধরে লড়াই হচ্ছে, দিবক হঠাৎ খবর পেলো যে হংস নাকি মরে গেছে ওই লড়াইতে। এটা শুনে দিবক জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। আসলে হংস মরেনি। যখন হংস শুনলো যে দিবক জলে ডুবে আত্মহত্যা করছে, তখন হংস জলে আত্মাহুতি দিল। তা আপাতত এই মুহূর্তে যে অবস্থা, তাতে হংস এবং দিবক নেই জরাসন্ধের সাথে, বাকিরা আছে। এবার এই জরাসন্ধকে যদি তুমি হারাতে না পারো, মগধরাজ জরাসন্ধকে, তাহলে কিন্তু তোমার রাজসূয়যজ্ঞটা করতে পারবে না। এবং জরাসন্ধ বেশ শক্তিশালী রাজা, কিন্তু জরাসন্ধ কেন রাজসূয়যজ্ঞ করতে পারবে না, তার কারণটা হলো 12 জন রাজার জন্য ওয়েট করছে, 86 জন রাজাকে সে আটকে রেখেছে। এবার যদি 86 জন রাজা একজনের বন্দী হয়, তাহলে তুমি রাজসূয়যজ্ঞ করবে কিভাবে? তুমি কাদের সাপোর্ট পাবে? সে রাজাগুলোই তো ওর আন্ডারে। তো তোমাকে কিছু করার নেই, তোমাকে জিততেই হবে, জরাসন্ধকে হারাতেই হবে। এবার একটা প্রশ্ন জাগে যুধিষ্ঠির, মানে ব্যাপারটা কি, জরাসন্ধটা কে, এরকম অদ্ভুত নামই বা কেন? তো সেটা একটু বল। ভীম বলে যে কৃষ্ণ, যুধিষ্ঠির শুনে পুরোটা শুনে বলে আচ্ছা তাহলে এবার কি করণীয়। তো ভীম বলে কৃষ্ণ, অর্জুন আর আমি 3 জন মিলে গিয়ে জরাসন্ধকে কিন্তু মেরে ফেলতে পারবো। যুধিষ্ঠির বলে দেখো, ভীম এবং অর্জুন দুজন আমার 2 চোখের মতো, আর শ্রীকৃষ্ণ তুমি আমার মন। তো তোমাদের কারো যদি কিছু হয়ে যায়, তাহলে তো আমি একবার মানে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর বলছে স্বয়ং যমরাজ যেখানে জরাসন্ধকে জয় করতে পারছে না, সেখানে আমার ধারণা তুমি একটা কাজ করো, বাদ দাও, রাজসূয়যজ্ঞটাকে বাদ দাও, রাজসূয়যজ্ঞ আর করে লাভ নেই, বুঝলে, আমি অন্য কিছু একটা করে ম্যানেজ করবো। অর্জুন হঠাৎ বলে 1 মিনিট, আমার 2খান কথা আছে আপনার সঙ্গে। বলে দেখুন, আমার কাছে গান্ডীব আছে, স্বর আছে, মানে তীর আছে, আমার কাছে এমন বল আছে যে বলটা দিয়ে আমি যে কাউকে হারাতে পারি। তবে আপনি যদি এখন এই শেষে এসে বলেন যে যজ্ঞফজ্ঞ বাদ দাও,
হ্যাঁ, তাহলে কিন্তু আমার আপনাকে খুব একটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আপনার কিন্তু এটা পরিচয় পাওয়া যাচ্ছে যে আপনার কোনো ফোকাস নেই, এটা পরিষ্কার কথা। এবং তারপর এটাতে দাদাদেরকে আপনি আপনি করে বলতো না তখন? কোথায় বলতো, মানে আমি বলছি আর কি, এটা আমি যদি যুধিষ্ঠিরকে বলতাম এইভাবে বলতাম। আপনার কোনো ফোকাস টোকাস নেই তো কী ব্যাপার? আপনি এতদিন ধরে রাজস্ব যোগ্যের জন্য আমরা এত যে সব প্ল্যান করে আপনাকে এত কনভিন্স করলাম, হঠাৎ আপনি জরাসন্ধ বলে একটা লোককে মারা যাবে না বলে, তাও তো আপনাকে যেতে বলছি না, আমরা যাবো তো। না না, যুধিষ্ঠির বলছে আমি সম্রাট হব, আমার রাজস্ব যজ্ঞের জন্য আমি তোমাদের 3 জনের লাইফ রিস্ক হয়ে যাবে, এটা এবার অর্জুনের তারপরে কি বলে যে দেখুন, যজ্ঞের সংকল্প ত্যাগ করা মানে আপনার গুণহীনতা, আপনারই গুণ বলে। যদি শোনেন, যদি সিম্পল কথা শোনেন, যদি আপনার সত্যি শান্তিকামী মুনিটুনি হতে হয়, তাহলে আপনি চলে যান, কাষায় বস্ত্র মানে গেরুয়া বস্ত্র পরে বা অন্য কোনো বস্ত্র পরে আপনি ব্রহ্মচারী জীবন যাপন করুন। রাজা হয়েছেন না, আমার রাজত্বের জন্য তোমাদের মরতে হবে, এইসব বলছেন কেন? মানে গেরুয়া পরে তখন আর রাজত্ব করা যেত না, না? সেটা তো করা যেত না বোধহয়। যাকে তো যাকে, কিন্তু সেটা হয়েছে। এবার তখন যুধিষ্ঠির বলছে এইটা কিন্তু খুব একটা খারাপ কথা বলনি, কিন্তু আমার আলটিমেটলি কাজ কি, আমি তো রাজা। মানে এটা বলে যে আপনি রাজা, আপনি রাজত্ব করুন না, আপনার রাজত্ব লাভটা ইম্পর্টেন্ট। তখন অর্জুন তারপরে এটাও বলে যে দেখো, যুদ্ধে হেরে যাওয়া এটা তো একটা মানে ব্যাজ অফ অনার। হ্যাঁ, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করেছি, আমি পুরো শিখলাম বিরাট কোয়ালিটি আছে, আমাদের বীরত্বই নেই। কি মানে হলো? ওই যে কিছু এক্সট্রিম ট্যালেন্টের লোক থাকে না, যারা কাজ করে না ট্যালেন্টের ভারে, তাদেরকে আমি ট্যালেন্টেড লোক বলি। তাদের জীবনে মানে তারা তো ওই মানে অনেক কিছুই করলাম, কাজই করলাম না, হারলামও না জিতলামও না, কি আছে গেল, ঠিক তাই হয়। হ্যাঁ, আর কৃষ্ণ বলে দেখুন, যদি আপনি আমাকে মেন অ্যাডভাইজার ভাবেনি, তাহলে আপনাকে একটা কথা কই, অর্জুন কিন্তু খুব একটা ভুল কথা বলা নেই। বলছে যুদ্ধ না করে কেউ পরাস্ত হয়েছে, এটা তো আমি শুনি নেই, আর যুদ্ধ না করে কেউ বিজয়ী হয়েছে, এটাও আমি শুনি নেই। তো কথাটা তো ঠিকই। বলছে ওর বক্তব্য হলো যে বুদ্ধিমানের নীতি এই যে অতি প্রবল শত্রুর সঙ্গে ডিরেক্ট যুদ্ধ করবে না, এটা সিম্পল। আমার ধারণা আমরা ছদ্মবেশে যাব, আমাদের একটা স্কিম আছে, স্কিমটা শুনুন। বলছে যে আমরা 3 জন ছদ্মবেশে যাব, গিয়ে জরাসন্ধকে সাইড নিয়ে আসবো, নিয়ে এসে বলবো আমাদের সঙ্গে লড়ো। জরাসন্ধ বীর লোক, বীর মানুষ, সে নিজের বল অনুযায়ী দেখবে যে আমার আর অর্জুনের সঙ্গে যুদ্ধ করা সাজে না, কাকে চুজ করবে? ভীমকে। আপনি জানেন ভীমকে, বৃকোদর, সে তো বিরাট মানে বলশালী। আমার ধারণা ভীম কিন্তু জরাসন্ধকে মেরে দেবে। সে প্ল্যানটা শুনে বলে হ্যাঁ, খুব একটা খারাপ না প্ল্যানটা, মানে ইট সাউন্ডস নাইস অ্যাটলিস্ট। কিন্তু একটা কথা বলো, এই যে এত প্ল্যানিং করতে হচ্ছে একটা লোকের জন্য, এই জরাসন্ধটা কি? হ্যাঁ, মানে হঠাৎ করে এত প্ল্যানিং আপনাকে ভাগিয়ে দিল মথুরা থেকে। হ্যাঁ, মানে শ্রীকৃষ্ণকে মথুরা থেকে ভাগিয়ে দিল, এদিকে আবার ভীম ছাড়া নাকি ওকে কেউ হারাতে পারবে না, 86 জন রাজাকে বন্ধ করে দিলে, কে এটা? তো বলে আচ্ছা, তাহলে লেটস টেল ইউ এ স্টোরি। জরাসন্ধের ফ্ল্যাশব্যাক। বলছে বৃহদ্রথ বলে মগধ দেশে এক রাজা ছিল, সে মানে 3 অক্ষয়িনী সেনা ছিল তার, মানে সেই সময় 3 অক্ষয়িনী সেনা মানে বিরাট ব্যাপার। মগধের রাজা 2 ভার্যাকে, দুজন যমজ কন্যা, কাশী রাজার 2 যমজ কন্যাকে তিনি বিয়ে করেন, এবং তখন তিনি একটা সমানাধিকারের একটা সিস্টেম চালু করেন। যমজ সন্তানকে বিয়ে করেছে, বলেছে তোমাকে যতটুকু প্রায়োরিটি আমি দেবো, আমি তোমাকেও ততটুকু প্রায়োরিটি দেবো, ঠিক আছে? তো মানে ভালোবাসা ভাগ হবে না, ভাগ হলে ইকুয়াল ভাগ হবে, এটা আমি নিশ্চিত করে দেবো, ইকুয়াল হবে সব কিছু। এরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, ভালোই আছে, সব মিলিয়ে ঠিকই চলছে। কিন্তু রাজার বেশ খানিকটা সময় পেরিয়ে গেল, মানে বয়স পেরিয়ে গেল। রাজা দেখছে যে কিছুতেই পুত্র সন্তানের জন্ম হচ্ছে না, মানে বংশ আগে কি করে যাবে, তো হচ্ছে না। বংশ আগে না হলে পরে তো ডক্ট্রিন অফ ল্যাপস এসে যাবে, বার্নেস স্টিংস এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নেবে। ঠিকই তো, সুতরাং এইটা যদি জানতে হয় তাহলে ওই এপিসোডটা কি জানি আমাদের বইটাকে, ওই প্যারামাউন্ট সি, ব্রিটিশ প্যারামাউন্ট সি। হ্যাঁ, এটার জন্য ব্রিটিশ প্যারামাউন্ট সি এপিসোডটা দেখে আসবেন।
আবার ফিরি মহাভারতে। সেটা হলো বৃহদ্রথ মনের দুঃখে এদিক ওদিক কী করবে বুঝতে পারছে না। তখন তো আইভিএফ ছিল না, তাহলে আইভিএফ ট্রাই করতে পারতো, কিংবা কোনো একজন মানে ফার্টিলিটি ক্লিনিকে যেতে পারতো, ছিল না। তো সেখানে ছিল, সেই ছিলটাই তো ওটাই আমি আসছি। তিনি একজন সাধুর কাছে গেলেন, মুনির কাছে, চণ্ড কৌশিক। তিনি তখন একটা বললেন যে দেখো একটা উপায় আছে, সেটা হলো এই নাও একটা আম। হ্যাঁ, এটা কিন্তু পুরো একদম সিরিয়াল মার্কা লেখা হয়েছে। হ্যাঁ, যে ও আম গাছের তলায় বসেছিল, গিয়ে পুরো কেঁদে কেটে যে সবই তো ভালো হয়েছে, আমার শুধু সন্তান নেই, উনি একটা চুপচাপ ঘ্যাং করে ডুম করে আম পড়লো, এই না। হ্যাঁ, এরকমই হয়েছে। এটা পুরো লেখাই এরকম, কি বলবো বলুন। তো এরকম লেখা আছে, সেখানে আম এই নাও একটা আম। আম দিয়েছে, রাজা তো আম নিয়ে বাড়ি গেছে, আর বলছে এই আম খাওয়ালেই তোমার পুত্র হবে। তো রাজা তো বাড়ি গেছে, আম একটা, রানী দুটো, বহুত না ইনসাফি। কি করবে, তার জীবনে কি সমান অধিকারের একটা মানে ওত আছে, সে মাঝখান দিয়ে আমটাকে কেটে দুই রানীকে খাইয়ে দেয়। এবং ঘটনাচক্রে দুই রানী গর্ভবতী হন। বাট টুইস্ট হবে বাকি হয়, 10 মাস পরে দুজন জন্ম দেয় এমন দুটো পার্টকে, যেটা হলো একটা মানুষকে ঠিক মাঝখান থেকে আড়াআড়িভাবে চিরলে যেরকম হয়, সেই দুটো পার্ট দুটোই জীবন্ত, মানে দুটোই কথা করছে আর কি, মানে ওদের মধ্যে প্রাণ আছে। ভালো স্টাফ, একদমই প্রাণ আছে। সে প্রাণওয়ালা জিনিস দাসীদেরকে বললো ধর এইটা কি হচ্ছে, অর্ধেক ব্যাপার, ধর ফেলে দাও। দাসীরাও গিয়ে ফেলে দিল, চিন্তা করল মানে কাপড়ে সুন্দর পেঁচিয়ে টিচ্ছে, হ্যাঁ পেঁচিয়ে ভয় পেয়ে গেছে রাজনীরাজি, এটা কি জন্ম দিলাম। ভয় পেয়েছে পেছন দরজা দিয়ে, দুঃখ পেয়েছে পেছন দরজা দিয়ে, বলেছে এটা ফেলে দিয়ে আসো, এটা কিছু করার নেই, মানে এটা সত্যি খুব ভয়াবহ লাগছে ব্যাপারটা। কিন্তু ঘটনাচক্রে জরা বলে এক রাক্ষসী, এই রাক্ষসী অ্যাকচুয়ালি মানে কুলদেবী যেরকম হয় এরকম কুল রাক্ষসী, ওই রাজত্বে বহুদিন ধরে, ওই রাজত্বে বহুদিন ধরেই আছে। এবং এখানে একটা কথা আছে, সেটা হলো একবার ব্রহ্মা নাকি তাদের সৃষ্টি করে যে যাতে বাড়িতে মানে গৃহে কোনো রকম দানব প্রবেশ না করতে পারে, জন্য একটা মানে সিকিউরিটি হিসেবে একজন রাক্ষসী থাকবেন, রাক্ষসী দেবী, তিনি রক্ষা করবেন, রক্ষাকর্তা দেবী আর কি, এরকম একটা ব্যাপার। তো এবার জরা ওদিক দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ দেখে একটা এরকম টুকরো পড়ে আছে, আর একটা টুকরো দেখে, আর এই টুকরোকে কী করে এইভাবে নিয়ে, মানে দুটোকে নিয়ে এইভাবে জাস্ট এরকম টাচ করে করে, যেটা হয় হলো ওখান থেকে একটা বাচ্চা মানে বিরাট স্বরে, গর্জনের স্বরে কেঁদে ওঠে। এবার যথারীতিতে চণ্ড কৌশিক মুনির সেই পাওয়ার তো আছে, ওই আমটা তো ওইখানকার মানে ওই পাওয়ারফুল আম, তো সেখান থেকে জন্মেছে একজন। এবার জরা তাকে নিয়ে এসছে, রাজা সবাই বাইরে চলে এসছে এবং জরা তাকে নিয়ে এসে বলছে দেখো এরকম ব্যাপার, এরকম হয়েছে, তো এটা তোমারই পুত্র। তো বলে আপনি কে? জরাকে জিজ্ঞেস করবো, তুমি জানোই না আমি তোমার গৃহে পূজিত হই প্রতিদিন, তো আমি তোমার কুলরাক্ষসী। তো সেই এবার কুলরাক্ষসী জরা, এবং এই যে এটাকে সিন্ধন করলেন বা সন্ধি করলেন, এই জন্য তার নাম জরাসন্ধ। যুধিষ্ঠির বলে ওয়াও নাইস স্টাফ। যুধিষ্ঠির নিশ্চয়ই এটাই বলবে, কারণ এরকম একটা গল্প শুনলে তো তাই বলা উচিত। হ্যাঁ, তারপরে কিন্তু চন্দ্রকৌশিক আরেকবার এসেছিলেন। হ্যাঁ, চন্দ্রকৌশিক আরেকবার এসেছিলেন, তখন বৃহদ্রথ গিয়ে তাকে বলেন যে দেখুন আপনার আশীর্বাদে এরকম একটা ছেলে হয়েছে আমার, এই সেই জরাসন্ধ, পুরো গল্পটা। চন্দ্রকৌশিক বললেন ব্যাপারটা আমি পুরোটাই জানি, তবে তোমাকে একটা কথা বলে রাখি আজকে, তোমার এই যে ছেলে, এর মতো বলশালী কিন্তু কেউ হবে না, আর একে কেউ মারতে টারতে পারবে না, হ্যাঁ, দেবতাদের অস্ত্র এর বিরুদ্ধে কাজ করবে না, এই আশীর্বাদ আমি তোমাকে দিচ্ছি। বৃহদ্রথ ব্যাপক খুশি, ছেলে বড় হয়ে বিরাট বলশালী হবে, রাজত্ব, তো তাকে নমিনেট করে এইভাবে জরাসন্ধ হচ্ছে মগধের রাজা। এবং তারপরে মানে কি নাম ওটা, মথুরার কথা তো আমরা শুনলামই।
এই হলো আমাদের জরাসন্ধের কথা। এবং তারপর না এবার কৃষ্ণ বললো জরাসন্ধের কথা তো এই হলো, কংস, হংস আর ডিম্বক এই তিনজনের মৃত্যুর পর জরাসন্ধর আমার উপর হেভি রাগ, মানে আমার সঙ্গে একটা শত্রুতা বেশি তৈরি হয়। তো তখন একটা গদা 99 বার ঘুরিয়ে সে আমাদের দিকে নিক্ষেপ করেছিল। তো সেই জায়গাটার একটা নাম আছে, মথুরার কাছাকাছি সেই জায়গাটা গিয়ে গদাটা পড়ে, সেই গদাটার নাম হলো গদাবসান। মানে গদা ওই রকম লেভেলের মানে পাওয়ার, বুঝতে পারছিস? মগধ থেকে গদা ছুঁড়ে মথুরায় পাঠিয়ে দিচ্ছে। তো এই হলো জরাসন্ধের ঘটনা। তো এবার এই জরাসন্ধকে মারতে হবে, তা না হলে পরে রাজসুযজ্ঞটা হবে না। এই হচ্ছে এই পর্যন্ত মন্ত্র পর্ব। এবার তারপর জরাসন্ধ পর্ব। জরাসন্ধ বধ পর্বে এবার যুধিষ্ঠির প্রথমত বুঝেছে এই যে পলিসি দিয়ে জিতবে বলছো, একটা প্ল্যান করে স্ট্র্যাটেজি করে আমাদের জিততে হবে, স্ট্র্যাটেজিটা কি? কৃষ্ণ তখন বলছে দেখো হংস আর দিবক এরা তো নেই, এরা তো মরে গেছে, জরাসন্ধের সেনা কিন্তু বড়, তো আমরা সেনা দিয়ে লড়বো না, আমরা তিনজনই শুধু যাব। কারণ জরাসন্ধকে একমাত্র প্রাণযুদ্ধে মারা যেতে পারে। প্রাণযুদ্ধটা কি? কোনো কোনো জায়গায় বলে বাহুযুদ্ধ, মানে বেসিক্যালি রেসলিং করে। এবার জরাসন্ধ যদি মারা যায় তাহলে ওর রাজত্বটা পড়ে যাবে। এই হচ্ছে আমাদের প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি। তো ভীম, অর্জুন আর আমি যাব এবং জরাসন্ধকে আমরা বলবো কার সাথে লড়তে চাই। আমি যা জানি তাতে জরাসন্ধ কিন্তু ভীমের সাথেই লড়বে এবং লড়লে পরে তখন আমরা একদম ওকে হারিয়ে দেব। বেশ, এই হলো প্ল্যানিং। এবার তিনজনে মিলে ব্রাহ্মণ বেশে, প্রথমত তো ইন্দ্রপ্রস্থ থেকে বিদায় নেওয়ার একটা ব্যাপার আছে, সবাই মিলে সবাই মানে খুব যে যাও এবার তোমরা জিতে এসো, কারণ তোমাদের জিতার ওপরেই ডিপেন্ড করবে যুধিষ্ঠির রাজসুযজ্ঞ করতে পারবে কি না। তো সাজিয়ে গুছিয়ে এদেরকে পাঠানো হলো এবং এরাও গেলেন ব্রাহ্মণ বেশে এরা যাচ্ছেন মগধের দিকে। তো এবার এখানে ইন্টারেস্টিং যে ওই ইন্দ্রপ্রস্থ থেকে মানে আজকে দিল্লি, সেখান থেকে মগধ অবধি পৌঁছতে তারা কী কী জায়গা ক্রস করলেন সেটা বর্ণনা আছে। তাহলে পরে বোঝা যায় যে জিওগ্রাফিক্যাল, ওই আমরা আগেও একবার বলেছি যে ভারতবর্ষের জিওগ্রাফিটা কীরকম। যেমন ধর বলছে যে গণ্ডকী, সোন এই নদীগুলো তারা পার হচ্ছেন, এটা অ্যাকচুয়ালি পরে ওদিক থেকে আসতে গেলে পরে। তারপর কোশাল কিংডম এবং মিথিলা রাজ্য পার হচ্ছেন, এটাও পরে। এবং পার হচ্ছেন এখানে অদ্ভুত একটা যে চর্মনাবতী পার হচ্ছেন, যেটা হচ্ছে চম্বল, সেটা ঠিক মিলছে না, কিন্তু গঙ্গা এবং সোন পার হচ্ছেন। পার হয়ে এরা মগধের কাছে এসে পৌঁছলেন। মগধের কাছে এসে দেখা গেল যে মগধ রাজ্যটা 5টা পর্বত দিয়ে ঘেরা এবং মগধের ক্যাপিটালটা হচ্ছে গিরিব্রজ বা রাজগৃহ বা রাজগীর, যেটাকে আজকে আমরা বলি আর কি। তো কৃষ্ণ দেখাচ্ছেন অর্জুন এবং ভীমকে যে দেখো এই হচ্ছে মগধ রাজ্য, এই 5টা পর্বত দিয়ে ঘেরা রয়েছে এবং এর মাঝখানে গিরিব্রজ বা রাজগৃহ যেটা, এটা হচ্ছে এদের ক্যাপিটাল, এখানে আমাদের যেতে হবে। এবং এটাও একেবারে মানে গেট ফেট দিয়ে এমনভাবে সিকিউর করা আছে আমি এমনি ঢুকতে পারতাম না, ব্রাহ্মণ বেশে আমরা ঢুকে যেতে পারব। তো এই বর্ণনা হলো এবং এরা এবার যাচ্ছেন মগধে ঢুকতে। ব্রাহ্মণ বেশি ঢুকতেন, দেখছেন মানে রাজপথের ওপরে হাতির ওপরে জরাসন্ধ বসে রয়েছেন আর সমস্ত ব্রাহ্মণরা তাকে প্রদক্ষিণ করছেন, আরতি টারতি টাইপের হচ্ছে আর কি। তো এরা যেতে যেতে জরাসন্ধের ব্রাহ্মণ স্নাতক হিসেবে গেছেন এরা। তো এরা মালা টালা পরা, চন্দন পেস্ট মানে চন্দনের প্রলেপ টলেপ দেয়, এই অবস্থায় এরা গিয়ে পৌঁছলেন প্যালেসে। কি হলো তারপর? হ্যাঁ, প্যালেসে তো পৌঁছেছে। প্যালেসে পৌঁছে দেখেছে 3-4টে মানে মহল অতিক্রম করে সে জরাসন্ধ সেই সময় জরাসন্ধর কাছে এসে পৌঁছলেন। বললেন রাজা আপনার স্বস্তি এবং কুশল কামনা করি। জরাসন্ধ তখন একটা ব্রতচারণের জন্য উপাচার করছে। তো তিনি আগন্তুকদের দেখে বললেন নাকি আপনারা কে? এবার যথারীতি তো জরাসন্ধ তো মানে রাজা, তো আলটিমেটলি ব্রাহ্মণ এসছে, ওই যা অর্ঘ্য প্রদান করা সেগুলো দেয়। বলল
বলছে আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা মানে আপনাদের চন্দন লাগান, মানে চন্দন লেপা, এদিকে মালা ফালা পরে আছেন, পোশাকও ব্রাহ্মণদের মতো, কিন্তু আপনাদের বাহুতে ওই হাতের ওই জায়গাটায় ধনুর গুণের মানে ওই যে ওই ধনুক টানলে যে ইয়ে হয় ওইটা দেখতে পাচ্ছি। ভালো চোখ ছিল কিন্তু। বলছে সত্য বলুন তো আপনারা কে? আর চৈতক পর্বতের শৃঙ্গ ভেঙে টেঙে আপনারা অন্য দিক দিয়ে কেন, প্যালেস গেট দিয়ে ঢুকলেন না কেন? প্যালেস গেট দিয়ে না এরকম পেছন দিক দিয়ে কেন এলেন আপনারা কে বলুন তো? আমি কিন্তু মানে ভালো ঠেকছে না, ভালো ঠেকছে না। আপনাদের যথেষ্ট অর্ঘ দিয়েছি আমি অলরেডি। ও অর্ঘটা অ্যাকসেপ্ট করলেন না কেন? হ্যাঁ বললো অর্ঘ দিলাম আপনাকে, আপনারা অ্যাকসেপ্ট করলেন না, ব্যাপারটা তো ঠিক লাগছে না। গুরুগম্ভীর কণ্ঠে কৃষ্ণ বলল যে দেখো, ক্ষত্রিয়, বৈশ্য এবং ব্রাহ্মণ 3 জাতি চাইলে চন্দন এবং মালা ধারণ করতে পারে, এটাতে তুমি কিন্তু আমাদের কিছু বলতে পারবে না। বলছে আমরা ক্ষত্রিয়, সেজন্য আমরা বেশি কথা বলি না। আমাদের যদি চান আপনি তাহলে বাহুবল দেখাতে পারি। আর বলছে বুদ্ধিমান লোক অদ্বার দিয়ে এবং শত্রুর গৃহে দ্বার দিয়ে মিত্রের গৃহে যায়। মানে যে ঠিকঠাক বুদ্ধিমান লোক সে শত্রুর কাছে যখন পৌঁছাবে সে অদ্বার দিয়ে, মানে অন্য একটা দ্বার যেটা মেন রাস্তা নয় সেদিক দিয়ে পৌঁছায়। আর বন্ধুর কাছে গেলে দরজা খুলে ঢুকবে, কিরে ভাই কেমন আছিস, চল বাড়িতে এবার ঢুকে। বলছে এবার ইয়ে বললো যে তোমরা আমার সঙ্গে কি ঝামেলা করতেছো, মানে ব্যাপারটা ঝামেলা ঠেকছে। ওটাও বলেছে যে তোমার অর্ঘ্য আমরা অ্যাকসেপ্ট করিনি কারণ আমরা তো তোমার শত্রু, আমরা তো একটা অবজেক্টিভ নিয়ে এসেছি। হ্যাঁ বলছে আমরা শত্রু। বলছে আরে এক মিনিট আমার তো এরকম কিছু মনে করতে পারছি না তোমাদের সঙ্গে আমার শত্রুতা হয়েছে কখনো, একটু বুঝতে পারছি না ব্যাপারটা, একটু খোলসা করে বলো তো। তখন কৃষ্ণ উত্তর দিলে, বলে আমরা দেখো ক্ষত্রিয় কুলের কোনো এক নেতা, সে বিখ্যাত নেতা হবে, বিরাট নেতা, তার আদেশে আমরা এখানে এসেছি, আর আমি হলাম। আর বলেছে সবচেয়ে বড় কথা, তুমি এত পাপ করছো, তুমি তো পাপ কার্য করছো, এতগুলো লোককে আটকে রেখেছো, তো এই আটকে রাখার লোকজনকে এই ব্যাপারটা একেবারে ঠিক না, আমি মুক্ত করতে এসেছি। হ্যাঁ মানে ও বলছে যে আমি কোনো জ্ঞানত কোনো পাপ আমি করিনি। হ্যাঁ আমি আমার যারা প্রজা আমাদের কারো বিরুদ্ধে আমি কোনো খারাপ কাজ করিনি, সবাইকে আমি প্রজাবৎসল রাজা একদম। হ্যাঁ তো কৃষ্ণ বলছে যে রাজাদেরকে আটকে রেখেছে 86টা রাজা, এটা কোনখানকার ইনোসেন্স হলো? আবার তবে বলছো বলি দিতে যাও, বলি দেবে তুমি, এগুলো কোথাকার? তুমি ক্ষত্রিয় হয়ে আর অন্য ক্ষত্রিয়দের সাথে করছো, এটা ঠিক না। তারপরে তুই যেটা বললি, এবং ক্ষত্রিয়দের রক্ষা করার জন্য আমরা এসেছি। আমি হলাম ঋষিকেশ কৃষ্ণ, আর এই দুজন হলো পাণ্ডুপুত্র। আমরা তোমাকে যুদ্ধে আহ্বান করছি, হয় বন্দী রাজাদের মুক্তি এখনই দিয়ে দাও, নাহলে যুদ্ধ করো। চ্যালেঞ্জ। পয়েন্টটা হলো চ্যালেঞ্জটা তো ইয়ে করে জরাসন্ধ বলে যে দেখো একটা ব্যাপার তোমাকে বলি, সেটা হলো যাকে সবলে মানে জয় করা হয়, যাকে সবলে জিতে যায় কেউ, ক্ষত্রিয় ধর্মে কিন্তু বলে যে তাকে নিয়ে যা ইচ্ছা তাই করা যায়। তো আমি এই যে এত 86 জন রাজাকে ধরেছি, দেবতাদের জন্য ধরেছি, তো তাদের আমি মুক্তি দেবো না। তো তুমি বলো। এবং আমি এমন কাউকে ধরিনি যাকে আমি যুদ্ধে হারাইনি। হ্যাঁ বলেছে আমি হারিয়েই ধরেছি, চাতুরি করে আমি না, সব হারিয়ে, মানে আমি নিজের বলের গুণে, নিজের বল প্রয়োগ করে ব্যাপারটা ঘটেছে। তো বলছে যে তোমরা যখন বলছোই এত, তোমরা চাও যুদ্ধই তাহলে হোক। বলছে তাহলে কি তোমরা কি সৈন্য টন্য নিয়ে আসবে, সৈন্যের সঙ্গে যুদ্ধ হবে না? কী ব্যাপার বলো, তুমি প্ল্যানটা কি? ও বলে দেখো আমরা এরকম সৈন্য টন্য নিয়ে যুদ্ধ করবো না, আমাদের 3 জনের মধ্যে থেকে যে কেউ একজনের সঙ্গে তোমার সঙ্গে যুদ্ধ করতে হবে, তুমি চুজ করো কার সঙ্গে যুদ্ধ করবে। জরাসন্ধ তাকায়, দেখে ভীমটাই একটুখানি, মানে এদেরকে তো 2 মিনিটে মানে টাক করে পিছিয়ে দেবে, ভীমের সঙ্গে যুদ্ধ করে একটুখানি কন্টেস্ট অন্তত হবে, সেটা করলে একটা যুদ্ধ ঠিক করে, হ্যাঁ করলে একটা ভালো যুদ্ধই করি, ঠিকঠাক যুদ্ধই করি, হ্যাঁ ঠিক কাম। এবার যথারীতি রিং তৈরি হলো এবং রেসলিং হবে। কার্তিক মাসের প্রথম দিন, সেটা চারিদিক থেকে লোকজন দেখতে আসলো। হ্যাঁ ভীমের আর জরাসন্ধের যুদ্ধ হবে, রেসলিং ম্যাচ শুরু হবে। তো এবং মানে সেখানে পুরোহিতরা মানে কি বলতো, ব্যাপারটা পুরো একটা ওই মানে কি বলবো, ওই গ্ল্যাডিয়েটার যেরকম ওরকম টাইপের একটা ব্যাপার, সব কিছু নিয়ে আসলো, ওষুধ কোথায় কার লেগে যাবে, প্রপার একদম প্রপার নিয়ে এসে
মূর্ছা নিবারক ওষুধ নিয়ে এসেছিল, যে মূর্ছা গেলে টাক করে দিয়ে দেবে, ওই যেতে যাবে। সস্তয়ন হলো, কিরিট টিরিট খুলে দুজন নামলো যুদ্ধে। এবার দুজন মিলে যথারীতি ভীম আর জরাসন্ধ যুদ্ধ করছে, একটা ক্রুদ্ধ হুঙ্কার, ওকে একটু বেষ্টন করছে, ওকে ফেলে দিচ্ছে, ওকে ধবি পাচার দিচ্ছে, এইসব হচ্ছে আর কি, এরা চলছে। কার্তিক মাসের প্রথম দিনে আরম্ভ হয়ে সেই যুদ্ধ অনাহারে অবিশ্রামে 14 দিন, মানে 14 দিন চলছে। 14 দিন ধরে চলছে। 14 নম্বর দিন রাত্রিবেলা জরাসন্ধ একটুখানি ক্লান্ত হলেন, এবং নিবৃত্ত হলেন। তখন কৃষ্ণ ভীমকে বললো, শোনো, টায়ার্ড আছে। না, ওভাবে বলেনি। তাহলে কৃষ্ণ কি ওভাবে বলবে? কৃষ্ণ ভাবে বলবে না। কৃষ্ণ তো জানে, কারণ হচ্ছে যুদ্ধের সময় ডাইরেক্টলি অ্যাডভাইস দেওয়া যায় না, ইনডিরেক্টলি কি বলছে? ইনডিরেক্টলি বলছে, শোনো ভীম, শোনো কৌন্তেয়, যখন শত্রু তোমার দুর্বল হয়ে পড়বে তখন যদি তাকে পিষে দাও, তার কিন্তু প্রাণবায়ু নির্গত হয়ে যেতে পারে। এটা কিন্তু করা ক্ষত্রিয় ধর্মে উচিত হবে কিনা তুমি একটু ভেবে দেখো। মানে বলে দিল যে কি করলে পরে জরাসন্ধ মারা যাবে, কিন্তু আবার ধরি মাছ নাচুই পায়। হ্যাঁ, এবং সেটা মানে বলছে আবার এরকম, দেখো মানে অধিক পীড়ন করলে, বেশি মারলে মরে যেতে পারে, বুঝলে তো? মানে দেখো কিন্তু, হ্যাঁ এরকম ঠিকই বলছি, আমি এরকমই ভাবছিলাম। এবার শুধু তাই না, আমি বলছি ও একটাও বলেছে যে আশেপাশের লোক আছে, তুমি মারবে তো টায়ার্ড অবস্থাতেই, কিন্তু সেটা লোককে দেখানো যাবে না। তো ভীম যেটা করলো সেটা হলো, ও বলছে তো একটু মৃদুভাবে যুদ্ধ করো, তো হালকা হালকা যুদ্ধ, টায়ার্ড হয়ে গেছে। তো ভীম কিন্তু বুঝে যায় যে দুর্বলতাটা হলো এর ক্লান্তি, এবং ওকে অল্প অল্প করে আঘাত করতে থাকে, এবং কৃষ্ণকে বলে, শোনো, যেই পাপী, হ্যাঁ তোমাদের অনেক স্বজনকে মেরেছে, একে কিন্তু ক্ষমা করা যাবে না। কৃষ্ণ বলল, শোনো, তোমার পিতা পবনের যে বল, পিতা পবন দেবের যে বল, সেই দৈব বল যে তুমি পেয়েছো, সেটা প্রয়োগ করার সময় এসছে। ভীম একেবারে বোঝা যায়, ওরে একদম মানে মোটিভেটেড হয়ে যায়, 2 হাতে তুলে 100 বার হাওয়ায় ঘুরিয়ে ভূমিতে ফেলে গর্জন করতে লাগলো, এবং গর্জন করলে 2 পা ধরে টেনে ভেঙে ফেলে দিল দুদিকে। জরাসন্ধের আর্তনাদ আর ভীমের চিৎকার, এই দুটো শুনে মোটামুটি মগধবাসী আর কি, মানে এটা কি হচ্ছে ভয়টয় পেয়ে গেল। বেশ কিছু স্ত্রীদের গর্ভপাত হয়ে গেল, এতটাই মারাত্মক ভাইব্রেশন তার। এবার জরাসন্ধের মানে মৃতদেহ আর কি, সে রাজভবনের দ্বারে ফেলে দিয়ে সেই রাত্রিতেই, মানে যেই ফেলে দিয়েছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি আমি, এটা হলো, এই যে রণ আমাদের পেছনে ক্যামেরার পেছনে যাচ্ছে, ওর মনে হবে আরে এরকম কৃষ্ণ এরকমভাবে দেখিয়েছিল না, ওই যে দুটো একদিকে পাঠাতে হয়, এরকম করতে হয়, এরকম কিন্তু কোনো কথা নেই। সিরিয়ালের জন্য তার ড্রামাটাইজ করা হয়েছে। রণকেও বললাম, আপনাদেরকেও বললাম। এবার ঘটনা হলো, জরাসন্ধের মৃতদেহ সামনে ফেলা হয়েছে, রাজভবনের সামনে ফেলার পরে যা হয় আর কি, অবভিয়াসলি সবাই ভেবেছে যে লোক জড়ো হয়ে গেল, এবং রাজা মরে গেছে, মানে সব শেষ। এবং 3 জন মিলে গিয়ে সব রাজাদের মুক্তি দিল। রাজারা সব বেরিয়ে বলছে, আরে তো মানে আমরা তো বলির জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে রেখেছিলাম, আর আমাদের সঙ্গে যে এটা হতে পারে এটা তো ভাবতেই পারছি না। আপনারা, বিশেষ করে শ্রীকৃষ্ণকে বললো যে আপনি তো মানে আপনারা যা করলেন আমাদের জন্য, তো সারা জীবনে কী করতে হবে বলুন। বলছে, দেখুন, দিস ওয়াজ এ পার্ট অফ ইলেকশন ক্যাম্পেন, আমাদের রাজস্ব যোগ্য আছে, তো বেশ কিছু এমএলএর ভোট দরকার ছিল, আপনারা যেটা করবেন এখন, বিনা শর্তে সাপোর্ট। মহারানীর একটা সিনের মতো লাগলো না ওটা শুনতে? তাই কিন্তু এটা বলে যে বিনা শর্তে যুধিষ্ঠিরকে সাপোর্ট করতে। যুধিষ্ঠির কিছুদিন পরে রাজসূয়যজ্ঞে নামবে, হ্যাঁ সাধারণ নির্বাচন, তখন আপনারা সবাই সাপোর্ট করবেন আর কি, সাপোর্ট করবেন। শুধু এইটুকুই কাজ আপনাদের যে প্রাণ ভিক্ষা দিলাম, এটার কারণ হলো এটা। ওরা বলে কোনো অসুবিধা নেই আমাদের, আমরা একেবারে 100% যুধিষ্ঠির, এমনি ভালো রাজা, আমরা যতদূর জানি সাথে আছি, কোনো অসুবিধা হবে না, যখন লাগবে আমরা মানে ভাই তেরা সাথ হোক টাইপের, এরকম বলে দিয়েছে। হ্যাঁ, এই সময় জরাসন্ধের পুত্র সহদেব
ওর নামও সহদেব। সে এসে আবার কিন্তু শ্রীকৃষ্ণকে বেশ প্রণাম করে তার একেবারে কৃতাঞ্জলি পুটে প্রণাম করলেন, করে তাকে মগধের এই মানে আমাদের শ্রীকৃষ্ণ তার তাকে বললেন, তুমি চিন্তা করো না, তুমি ভালো লোক বলেই আমার মনে হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি সিংহাসনে বসো, আমি সেটার পারমিশন দিচ্ছি। তো তুমি সিংহাসনে বসিয়ে টসিয়ে ওরা ফিরে আসলো যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির বলে, কী হলো বলো। হ্যাঁ, পুরো গল্পটা বলেছে। আবার আপনাদের পুরো গল্পটা আমি বলছি না, কিন্তু এই পুরো গল্পটা আবার শ্রীকৃষ্ণ অর্জুন আর ভীম নিশ্চয়ই, তারপর যেন কী হচ্ছে, আর বলছে হ্যাঁ তা আর এরকম হয়েছে গল্প, এরকম গল্পই তো হয় জেনারেলি। এবার যুধিষ্ঠির বললো ঠিক আছে, সব রাজারা আসলো, রাজারা এসে বললো আমাদের পুরো ফুল সাপোর্ট আছে। রাজাদের বললো যে ঠিক আছে, তোমরা একটুখানি কয়েকদিন একটু জিনিসপত্র তোমরা নাও, তারপর নিজের রাজ্যে তাদের ফিরিয়ে যেতে বললো। এবং এখন যেই প্রবলেম ছিল সেই প্রবলেম তো সলভড। এবার নেক্সট পর্ব কি? দিগ্বিজয় পর্ব। মানে পাণ্ডবরা এখন চারিদিকে সারা দেশ জুড়ে দিগ্বিজয় করবে এবং রাজস্বযজ্ঞ ঘটবে। এবং ওই চক্রবর্তী, রাজ চক্রবর্তী যে বলে, মানে সমস্ত ভূখণ্ডের যে রাজা, তো সেরকম একটা জায়গায় তো নিশ্চয়ই যুধিষ্ঠির পৌঁছবে, আমরা সবাই জানি। তো আজকে আমরা জরাসন্ধের পর্ব বললাম, এবং শুধু বললাম না, আপনারা তো জানেন না যে আমরা সকাল থেকে এটা নিয়ে 4 নম্বর এপিসোড শ্যুট করছি। সুতরাং আমাদের মধ্যে যদি একটু টায়ার্ডনেস উকি দেয়, নিজ গুণে ক্ষমা করে দেবেন প্লিজ। সো আজকের এপিসোড এখানেই শেষ করি আমরা। হ্যাঁ, আর পারছি না, পরের দিন আরেকটু ভালো করে গল্প শোনানোর চেষ্টা করব। হ্যাঁ, 11:15 বাজে, বুঝলেন, রাত্রি। আপনারা কখন শুনছেন আমি জানি না, বাট এখন এই মুহূর্তে যখন শ্যুট হচ্ছে 11:15 বাজে। পেছনে রণর ঢুলু চোখ দেখতে পাচ্ছি, প্রেমাশিসেরও অয়ন্ত ঘুমিয়েই পড়েছে, ঘুমিয়েও পড়েছে, দেবু মোটামুটি জেগে আছে এখন অবধি। সো সুতরাং হোয়াট এভার দ্যাট ইজ, বাট আমার মনে হয় যতটা সম্ভব চেষ্টা করলাম যে সম্পূর্ণ এনার্জি দিয়ে আপনাদের গল্পটা বলার। হোপফুলি আপনাদের গল্পটা নিশ্চয়ই, মানে এই পর্বটা নিশ্চয়ই ভালো লেগেছে। কেমন লেগেছে? আমি না কয়েকটা কমেন্ট দেখলাম, কয়েকজন বলেছেন খুব সম্মান দিয়ে কথা বলতে হবে। ও আচ্ছা, একজন আবার লিখেছে কৃষ্ণ বলবেন না, শ্রীকৃষ্ণ বলবেন। হ্যাঁ, এটা একজন লিখেছে। হ্যাঁ, এটা আমি বলতেই যাচ্ছিলাম। আমি তাকে এবং সবাইকে বলে যে যেই দিন ব্যাসদেব এবং কৃষ্ণদ্বৈপায়ন শ্রীকৃষ্ণ লিখবেন মহাভারতে, আমরাও সেদিন শ্রীকৃষ্ণ বলবো। ঠিক, একদম। উনি কৃষ্ণ লিখেছেন তাই আমরা কৃষ্ণ বলছি। রাইট। যেখানে কৃষ্ণ কথাটার মধ্যে শ্রী পাঠটা হচ্ছে রাধা, কৃষ্ণ হচ্ছে নাম। রাধা কৃষ্ণকে শ্রীকৃষ্ণ বলা হয়। তো এই আর কি। আর সম্মান মানে যদি না হতো বইটার প্রতি বা মহাভারতের প্রতি, যদি ভালোবাসা না থাকতো, তাহলে পরে তো ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে মহাভারত পড়তাম না। সত্যি মানে এটা অনেক বড় একটা ব্যাপার, মানে আর কি, মানে দুঃসাহসের কাজ আমরা করছি। একদমই তাই। সেই ভালোবাসাটা সম্পূর্ণ আছে, কিন্তু ওই যে অরুণাভ যেটা বলে আর কি, যে ধর্মগ্রন্থ এটার মধ্যে একেবারে গদগদ হয়ে গাঁদা ফুল হাতে নিয়ে, হাতে দুব্বা নিয়ে ওই মহাভারতটা শোনার লোক বা পড়ার লোক আমরা নই, একেবারেই নই। এবং আমি বলছি ওই যেটাও বললো একেবারেই ঠিক। কৃষ্ণ মানে কৃষ্ণ, তিনি একজন চরিত্র, তিনি আমার কাছে প্রচণ্ড ইন্টারেস্টিং একজন চরিত্র, যে নাকি প্রত্যেকটা পয়েন্টে এই গল্পটার মধ্যে ঢোকেন এবং ঢুকে ক্যাটালিস্ট হিসাবে বিভিন্ন কাজ করেন। আমরা যুধিষ্ঠিরকে যুধিষ্ঠির বলছি, কৃষ্ণকে কৃষ্ণ বলবো না কেন, যখন ব্যাসদেব কৃষ্ণকে কৃষ্ণই বলছেন? আমার কাছে ঈশ্বর আর মহাভারত সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। এই সেগ্রিগেশনটা যখন আমার কাছে আছে, আশা করি আপনাদের কাছেও থাকা উচিত। এই বলেই আজকের এপিসোড শেষ করি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।